নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 2 দিনের উত্তরবঙ্গ সফর এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের 5 জেলা নিয়ে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের সম্ভাবনা মুখ্যমন্ত্রী। জন বার্লার সাথে অনন্ত মহারাজের সৌজন্যমূলক সাক্ষাৎকার। আলোচনায় উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নের দাবি। নয়া সমীকরণের সম্ভাবনার প্রশ্ন রাজনৈতিক মহলে। দুই দিনের উত্তরবঙ্গ সফর এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের 5 জেলা নিয়ে আজ বৈঠক মুখ্যমন্ত্রী। জানা গেছে, এদিন বিকেলে 5টা থেকে শিলিগুড়ি উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ধস নেমেছে বিভিন্ন জায়গায়। সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে কলকাতা বিমানবন্দর থেকে রবিবার দুপুরে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারও তিনি উত্তরবঙ্গে যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। মমতা বলেন, কেন্দ্রের তরফে রাজ্যের বন্যা পরিস্থিতির খবর নেওয়া হয়নি, একমাত্র বাংলা বন্যার টাকা থেকে বঞ্চিত। এছাড়াও বিমানবন্দরে মুখ্যমন্ত্রী অবতরণ করলেও সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে সোজা উত্তরকন্যায় চলে যান মুখ্যমন্ত্রী। সেখানেই উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও প্লাবিত কয়েকটি এলাকায় পরিদর্শনে যাওয়ার কথাও রয়েছে তাঁর। পাশাপাশি কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা উড়ে যাবার আগে বন্যা পরিস্থিতি নিয়ে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গেও। এক কথায় উত্তরবঙ্গে বন্যা হয়েছে। কোশি নদীর জল নেপাল ছেড়েছে, সেই জল বিহার হয়ে বাংলায় আসছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের প্রভাব পড়বে। বিহারও ভাসবে, বাংলাও ভাসবে। ফারাক্কায় ড্রেজিং হয় না, ফলে তারাও জল ধরে রাখতে পারে না। ফারাক্কা ব্যারেজ কেন্দ্র দেখে। মমতার দাবি, আগে ফারাক্কা থেকে 120 কিলোমিটার দেখত কেন্দ্র, এখন 20 কিলোমিটার দেখে কেন্দ্র। তার কথায়, নির্বাচনের সময় ওরা বড় বড় কথা বলে, আসে আর চলে যায়। মুখ্য সচিবকে পাঠানো হয়েছে। আজ বিকেল 5টায় আমরা প্রশাসনিক বৈঠক ডেকেছি, তাই বন্যা বিধ্বস্ত মালদহ তাকিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী রবিবারের বৈঠকের দিকে। এদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শিলিগুড়ি শহর। উত্তরকন্যার চারপাশে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় প্রবেশও করে গেছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আবহাওয়া কিছুটা পরিষ্কার হলেও তেমন বিক্রি নেই জলপাইগুড়ির বাজির দোকানগুলোতে। চিন্তায় রয়েছেন বাজি বিক্রেতারা। বুধবার মহালয়া, আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজির দোকানগুলোতে কোনো ভিড় লক্ষ্য করা গেল না। যদিও কয়েক বছর থেকে শব্দবাজি বিক্রি একেবারেই বন্ধ হয়ে রয়েছে। জেলা পুলিশের উদ্যোগেও শব্দবাজি ব্যবহার ও বিক্রি নিয়ে সচেতন করা হয়েছে বারবার। আর তাই এবারও শব্দবাজির দোকানগুলোতে দেখা মিলছে না শব্দবাজিরও। বিভিন্ন শব্দবাজির দোকানে এখন পাওয়া যাচ্ছে তারাবাতি, রং মশাল, তুবড়ি সহ বিভিন্ন শব্দহীন আতশবাজি। ক্রেতারা বলছেন, এবারে দোকানে এসে দেখি তেমন ভিড় নেই। বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের শব্দহীন বাজি বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, এবছর কয়েকদিন বৃষ্টির জন্য বিক্রি একেবারেই নেই। তবু আজ মোটামুটি বিক্রি হচ্ছে। তবে সরকারের নিয়ম শব্দহীন বাজি বিক্রি করা, আর সেটাই জলপাইগুড়ির বাজির দোকানগুলোতে হচ্ছে। এটা খুবই খারাপ। কেন এবার খারাপ কেন? খারাপ এই ওয়েদারের জন্য। কিছু ওয়েদার খুব খারাপ ওয়েদার। এখন কি কি বোম পাওয়া যাচ্ছে আপনার? যা পাওয়া যায় সবসময় চরকি, তুবড়ি, তারাবাতি, রং মশাল। আর যেগুলো নিষিদ্ধ বাজি এখন বিক্রি হয় না। বিক্রি হয় না। পুলিশের তরফে কোনো সচেতন না, পুলিশের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে, ডিএমএম অফিসে মিটিং হয়েছিল, এইগুলো রং মশাল, তুবড়ি, তারাবাতি এগুলো বেচবে। ঠিক আছে। বাজার সেরকম কিছু নেই, খুব বাজার খুব মন্দা মনে হচ্ছে। গতবার বা আগে যেরকম দেখেছি আমরা সেরকম তো এবার ভিড়ভাড়টাও নেই। কেন মনে হচ্ছে? হয়তো মানুষের সেরকম পয়সা করি নেই, বা ওয়েদারটাও ড্যাম, এরকম বিভিন্ন কারণ হতে পারে। কি কি নিলেন? পেলাম কিছুই, বাচ্চাদের টুকরি বা তারাবাজি, এইসব যেগুলো সরকারে কোনো নিষিদ্ধ বা নিষেধাজ্ঞা নেই, এইসব সব পাওয়া যাচ্ছে। যেগুলো নিষিদ্ধ আছে সেগুলো পাওয়া যায় না। আর এইগুলো কেউ যেন ব্যবহার না করে সেটাও লোককে বলবো, অনুরোধ করবো। যেগুলো সরকারের পারমিশন আছে সেইগুলো যেন ব্যবহার করে। দোকানে এসে কি দেখলেন? দোকানে সেরকম ভিড়ভাড়টা নেই, এই হালকা পাতলা চলছে। আপনার নাম? আমার নাম সুমন রায়। বনেদি বাড়ির পুজো মানেই নানা ঐতিহ্যের কাহিনী। বিভিন্ন ইতিহাস কথা বলে এই পুজোর দালান বাড়িতে। এবারও ঠিক তাই।
দীর্ঘ বছরের পরম্পরা মেনেই জলপাইগুড়ি কামারপাড়ার নিয়োগী বাড়ির পুজোর প্রস্তুতি তুঙ্গে। জলপাইগুড়ি কামারপাড়ার নিয়োগী বাড়ির বনেদি বাড়িগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘ 2 শতাধিক বছরেরও বেশি সময় ধরে এই পরিবারের মা উমা পূজিত হয়ে আসছেন। অবশ্য জলপাইগুড়ির এই বাড়িতে প্রথম পুজো নয়। প্রথম পুজো 216 বছর আগে বাংলাদেশে থাকাকালীন আশ্বিন মাসে এই পরিবারে দেবী পুজোর সূচনা হয়। এরপর থেকে রীতিনীতি অনুযায়ী প্রতি শারদে এই পরিবারে দেবীর পুজো হয়ে আসছে। নিয়োগী পরিবারের সদস্যরা জানান, বাংলাদেশ ছেড়ে তারা প্রথমে কলকাতায় চলে এসেছিলেন, সেখানেও বেশ কয়েক বছর দুর্গা পুজো হয়েছিল। এরপর সেই পুজো স্থান পায় জলপাইগুড়িতে। বর্তমানে বিগত কয়েক বছর ধরে কামারপাড়ার নিয়োগী পরিবারে এই পুজো হয়ে আসছে। পরিবারের সদস্যরা আরও জানান, পুজোর কয়েকদিন বাড়িতে পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনদের ভিড় জমে ওঠে। উৎসব হই হুল্লোড়, খাওয়া দাওয়া হয় সাড়ম্বরে। বনেদি বাড়ির দুর্গা পুজো হলেও এই পুজোর অন্যতম বিশেষত্ব রয়েছে। আর 5টা পুজোর থেকে নিয়ম খানিকটা ভিন্ন বলেই জানা যায় পরিবার সূত্রে। দেবী দুর্গার দুপাশে সাধারণ যেদিকে কার্তিক ও গণেশ থাকে, এই বাড়িতে পুজোতে সেই কার্তিক গণেশের স্থান পুরোপুরি উল্টো, অর্থাৎ দেবীর ডান পাশে কার্তিক এবং বাম পাশে গণেশের অবস্থান। প্রতিপদে ঘট বসানো হয়। পঞ্চমীতে মণ্ডপে হয় মনসা পুজো। ষষ্ঠীতে মা উমার আগমন ঘটে মণ্ডপে, মায়ের গায়ের রং অতসী ফুলের অনুকরণে। এছাড়াও বংশ পরম্পরায় মেনে আসা রীতিনিয়ম নিষ্ঠার সঙ্গেই এই পুজো করা হয়। বনেদি বাড়ির পুজো হলেও এই পুজোর প্রতিটি পর্যায়ে রয়েছে ঐতিহ্যবাহী ইতিহাসের ছোঁয়া। এত বছরের পুজো আর এত পুরনো ফ্যামিলি আমাদের, সেটার জন্য সাথে একটা বিশাল আবেগ থাকেই এর সাথে। কিন্তু আগেকার মতো লোকবলও কমে গেছে আমাদের, আর অনেকেই বাইরে চলে গেছেন, এখানে অনেকেই থাকেন না, এবং তারপরে লোক সংখ্যা কমে যাওয়াতে আগের মতো অতটা জাঁকজমক হয়তো হয় না, কিন্তু যতটা নিয়ম নিষ্ঠা মেনে করার সেটা ঠিকই করা হয় বা চেষ্টা করা হয় আর কি। মূলত কোথা থেকে পুজোটা শুরু হয়েছিল? পাটগ্রামে শুরু হয়েছিল বাংলাদেশ, সেখান থেকে কলকাতায় যায়, কলকাতায় পুজো হয়, এবং কলকাতাতেও আমাদের ওখানে একটা নিয়োগী বাড়ি ছিল আর কি। তো সেখানে যখন লোক সংখ্যা কমে যায় তখন জলপাইগুড়ির এই বাড়িতে প্রচুর লোকজন ছিলেন, তারপরে পুজোটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হয়। আমরা খুব সম্ভব 68, 67 এই সময়। একটু নিয়ম কি আলাদা আপনাদের পুজো? নিয়ম আলাদা বলতে আমাদের কার্তিক আর গণেশের অবস্থানটা অন্যরকম। মানে আমাদের মায়ের বাঁ দিকে থাকে হচ্ছেন গণেশ আর ডান দিকে হচ্ছে কার্তিক, হ্যাঁ, ওটা উল্টো আর কি। তারপরে সপ্তমীতে আমাদের একটা কালী পুজো হয়, এবং আমাদের আগে প্রতিপদে ঘট বসতো, প্রতিপদ থেকে পুজো শুরু হতো, কিন্তু করোনার পর থেকে সেটাকে এখন পঞ্চমীতে নিয়ে আসা হয়। মানে আগে 10 দিনের পুজো ছিল আর কি, ঘট বসতো প্রতিপদে, তারপর পঞ্চমীতে প্রতিমা আসলে পরে পুজোটা হতো। একটু কি মনে হচ্ছে আগের থেকে, মানে জাঁকজমক বিষয়টা কি কমে গেছে? অনেক কমে গেছে। আগে তো পাঠাবলি টাঠাবলি সবই হতো, এখন সত্য বলি হয়, চাল কুমড়ো বলি হয়। পুজোর মন্দিরের ভেতরে বিদ্যুতের মিটারের মধ্যে জড়িয়ে রয়েছে সাপ। ভক্তদের মধ্যে আতঙ্ক। এবারে হনুমান মন্দির থেকে উদ্ধার হলো একটি ঘরচিতি সাপ, যা উদ্ধার করা হয় বিদ্যুতের মিটারের ভেতর থেকে। এই নিয়ে হইচই পড়ে যায় গোটা মন্দির এলাকায়। রবিবার 7 সকালে জলপাইগুড়ি কদমতলা হনুমান মন্দিরের ভেতরে স্টোর রুমের মধ্যে বিভিন্ন জিনিসপত্রের মাঝে বিদ্যুতের মিটারের ভেতর একটি ঘরচিতি সাপ উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, যা দেখে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ওই এলাকাসহ মন্দিরে। এরপর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এসে এই ঘরচিতি সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। এরপর ওই এলাকা আতঙ্ক মুক্ত হয়। হনুমান মন্দির কমিটির থেকে আমাদেরকে ফোন করা হয় যে এখানে হনুমান মন্দিরের যে মিটার বক্সের মধ্যে একটা সাপ ঢুকে আছে। ওরা সন্দেহ করছিল গোকরো সাপ। তো আমাদের যেহেতু যেই পজিশনে আমরা প্রথমে বুঝতে পারছিলাম যে এটা ঘরচিতি সাপই হওয়ার সম্ভাবনা। আইসে দেখলাম যে একটা নির্বিষ ঘরচিতি সাপ, সেটাকে উদ্ধার করা হয়েছে এবং পাশে কোথাও ছেড়ে দিব আমরা। এবং মন্দির কমিটির মধ্যে এবং মন্দিরের আগত ভক্তদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল দীর্ঘক্ষণ ধরে। তো সেটা হয়তো লাঘব হয়েছে সাপটাকে রেস্কিউ করার কারণে। ভালো লাগছে যে মানুষের মধ্যে আতঙ্কটা মুক্ত করা গেছে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি। বললাম এই যে কতটা হলো আতঙ্ক? আতঙ্ক তো একটু সকালবেলা ছিল লোকের কাছে, তার মধ্যে ইলেকট্রিকের কাজ চলছিল, তার মধ্যে ইলেকট্রিক মিটার খোলার পরে বোঝা গেল যে এর ভিতরে সাপ আছে। তো যাক, অঙ্কুরদা এসে আমাদের এই সাপটিকে উদ্ধার করে একটু আতঙ্ক কম করা হয়েছে। আর ঠাকুরমশাইও খুব আতঙ্কে ছিল। কি নাম আপনার? আমার শিবু আগরওয়াল। এনএইচ আধিকারিকদের সাথে বিশেষ বৈঠক শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। শিলিগুড়ি পৌর নিগমে এনএইচ আধিকারিকদের সাথে বিশেষ বৈঠক করলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব।
মূলত মাটিগাড়া বালাসন ব্রিজ থেকে শালুগাড়া পর্যন্ত করা হচ্ছে নতুন রাস্তা, যে কারণে মাটিগাড়া সংলগ্ন বেশ কিছু জায়গায় রাস্তার মোড় বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। ইতিমধ্যেই এই বিষয়ে সরব হয়েছেন স্থানীয়রা। এছাড়াও যাবতীয় বিষয় নিয়ে জানানো হয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরিকে। এদিন এই সমস্ত বিষয়ে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব এনএইচ আধিকারিকদের সাথে বিশেষ বৈঠকে আলোচনা করেন এবং কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে সেই নিয়েও আলাপ আলোচনা করা হয়। NH-31-এর যে স্টেজটা একটা দিকে ওখানকার মানুষজনের আপত্তি ছিল, একটা পোর্শন অনেকটা সলভ হয়েছে, স্কুলের দিক, মায়াদেবীর দিক, আর বালাসনের এই দিকটা এদের যেটা দাবি ওটা এরা NHAI যেভাবে করতে চায় তার সাথে কিছুটা ওখানকার গ্রামবাসী একটা দ্বিমত আছে, সেটা চেষ্টা করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীও একবার চিঠি দিয়েছেন নীতিন গডকরিজিকে, আমি শুনেছি কিছুটা ফলপ্রসূ এখানে হয়েছে, আবার একটু আলাপ আলোচনা চলছে, দেখা যাক কতটুকুন হয়। একটা পোর্শনের কাজ শুরু হবে, যে জায়গাটা বন্ধ ছিল মায়াদেবীর ওই দিকটা, ব্রিজটা ওইটা, আর এই দিকটা আরও কিছুটা আলাপ আলোচনা হবে। দিল্লি থেকে চিফ ইঞ্জিনিয়ার এসে রাজি হয়নি, এদিকে একটা ও রিভাইজ করেছে, সেই রিভাইজটা গ্রামবাসীর পছন্দ হচ্ছে না, একটা পোর্শন ওরা মোটামুটি এগ্রি করেছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। আমি চেষ্টা করছি যে মানুষের যাতে অসুবিধা না হয়, একটা স্থায়ী প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামটা যাতে ভালোভাবে হয়, সবার উপকার আছে। সারা বাংলা প্রাণীসেবী প্রাণীবন্ধু প্রাণী মিত্রা ইউনিয়নের সাংবাদিক বৈঠক হলো রবিবার। বকেয়া দাবি সহ বিভিন্ন বিষয় নিয়ে সারা বাংলা প্রাণীসেবী প্রাণীবন্ধু প্রাণী মিত্রা AI ওয়ার্কার্স ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির তরফে সাংবাদিক বৈঠক করা হলো রবিবার। এদিন জলপাইগুড়ি প্রেস ক্লাবের সংগঠনের তরফে এই সাংবাদিক বৈঠকটি করা হয়। উল্লেখ্য, গতকাল সদর বিডিও অফিসে বিশ্ব জলাতঙ্ক দিবস কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযোগ, সেই অনুষ্ঠানে আসার জন্য অন্যান্যদের কথা উল্লেখ করা হলেও সরকারি ওই নির্দেশে প্রাণী বন্ধুদের কোনো কথা উল্লেখ ছিল না, তাই সংগঠনগতভাবে বিশ্ব জলাতঙ্ক দিবস পালনের ওই কর্মসূচিতে তারা অনুপস্থিত ছিলেন। সরকারি নির্দেশে যেখানে প্রাণী বন্ধুদের উপস্থিত থাকার কোনো বার্তা দেওয়া হয়নি, কিন্তু এখন বলা হচ্ছে আমরা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলাম বলে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের জেলা সম্পাদক কুদ্দুস আলম। তিনি বলেন, যেখানে জন্মলগ্ন থেকেই দপ্তরের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি, সরকারি নির্দেশেও যেখানে আমাদের উপস্থিত থাকার কথা বলা নেই, সেখানে কিভাবে আমাদের অনুপস্থিত দেখানো হলো, এই দোষ আমাদের ঘাড়ে কেন চাপানো হচ্ছে, এর জবাব দপ্তরকে দিতে হবে। আমরা দপ্তরের বিবৃতি দাবি করছি, কেন এই অর্ডারে প্রাণী বন্ধুদের নাম বাদ দেওয়া হয়েছে। কুদ্দুস আলম, সম্পাদক, সারা বাংলা প্রাণীসেবী প্রাণীবন্ধু প্রাণীমিত্রা AI ওয়ার্কার ইউনিয়ন, জলপাইগুড়ি জেলা কমিটি। আমাদের অ্যাকচুয়ালি মূলত এই সাংবাদিক সম্মেলনটা 3টা বিষয়ের উপর দাঁড়িয়ে আমরা জরুরি ভিত্তিতে আজকে করতে বাধ্য হয়েছি। আমরা 27/9/2024 তারিখে মেমো নাম্বার 1198 DD-ARD জলপাইগুড়ি, এটা আমাদের গ্রুপে পাই। যেই গভর্নমেন্ট ও মেমো নাম্বার অর্ডারে গত 28/9/2024 ওয়ার্ল্ড রেবিস ডে সেমিনার জলপাইগুড়ি সদর ব্লকের MGNRG হলে হওয়ার কথা, সেই অর্ডারে আমরা সাংগঠনিকভাবে জলপাইগুড়ি জেলা কমিটি লক্ষ্য করলাম এই ডিপার্টমেন্টের জন্মলগ্ন থেকে যে প্রাণী বন্ধুরা এই দপ্তরে কাজ করে আসছেন, সেই গভর্নমেন্ট অর্ডারে প্রাণী বন্ধুদের নাম নেই। আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, আজকে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে প্রাণী বন্ধুরা সেই সেমিনারে অনুপস্থিত। আমরা সাংগঠনিকভাবে ডিপার্টমেন্টের কাছে এই দাবি তুলছি, যে প্রাণী বন্ধুরা দপ্তরের সাথে দপ্তরের জন্মলগ্ন থেকে এদের সঙ্গে যুক্ত, সেই প্রাণী বন্ধুদের নাম এই গভর্নমেন্ট অর্ডারে নেই, অথচ তাদের ঘাড়ে দোষ চাপানো হলো কেন, এর দায় দপ্তর, এর জবাব দপ্তরকে দিতে হবে। আমরা দপ্তরের বিবৃতি দাবি করছি যে এই অর্ডারে কেন প্রাণী বন্ধুদের নাম বাদ গেল, অথচ তার দায় প্রাণী বন্ধুদের ঘাড়ে চাপানো হলো, এটা একটা বিষয়। এবং শুধু জলপাইগুড়ি সদর ব্লক নয়, টোটাল রাজ্যে এই রেবিস ডে প্রত্যেকটা ব্লকে অনুষ্ঠিত হওয়ার কথা। জলপাইগুড়ি সদর ব্লক বাদ দিয়ে জলপাইগুড়ি জেলার অন্যান্য যে ব্লকগুলি রয়েছে, কোনো ব্লকে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে কিনা আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু আমাদের প্রাণী বন্ধু প্রাণীসেবী প্রাণী মিত্রদের ইনভাইট করা হয়নি সদর ব্লক ব্যতীত। রাজ্য জুড়ে হচ্ছে প্রত্যেকটা ব্লকে, সেখানে প্রাণী বন্ধু প্রাণীসেবী প্রাণী মিত্রদের ইনভাইট করবার কথা, সেখানে কিন্তু করা হয়নি। একমাত্র সদর ব্লকে করা হয়েছে, কিন্তু সেখানে প্রাণী বন্ধুদের ব্যতিরেকে
গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী, যার মেমো নাম্বার হচ্ছে 1198। এই একটা বিষয়। আমরা জলপাইগুড়ি জেলা কমিটি লক্ষ্য করেছি যে 21তম প্রাণী আদমশুমারি 1 সেপ্টেম্বর থেকে আমাদের রাজ্যে চালু হওয়ার কথা, এবং জলপাইগুড়ি জেলায় সেই নির্দেশ অনুসারে আমাদের 2 দিনের প্রশিক্ষণ শিবির, এনিমেটর যারা কাজ করবে গ্রামে গ্রামে ঘুরে, তাদের 2 দিনের প্রশিক্ষণ হওয়ার কথা সরকারি নির্দেশ অনুসারে, যার মেমো নাম্বার হচ্ছে 3780/24 9L2/2024, 23 আগস্ট 2024। কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম জলপাইগুড়ি জেলায় মাত্র 1 দিনের প্রশিক্ষণ দেওয়া হলো, অর্থাৎ যে প্রশিক্ষণটা 2 দিনের হওয়ার কথা সেখানে 1 দিনে সেই প্রশিক্ষণ শেষ করে দেওয়া হলো। কেন, কোনো অজ্ঞাত কারণে 1 দিনে এই প্রশিক্ষণ শিবির করা হলো, এটা আমরা দপ্তরের কাছে জানতে চাই। কারণ আমরা জানি যে এই ট্রেনিং বাবদ যে খরচ ধরা আছে সেই খরচ বাঁচানোর জন্যই দপ্তর 2 দিনের প্রোগ্রামটাকে 1 দিনে সমাপ্তি করেছে। কেন এটা করা হলো সেটা দপ্তরকে জবাব দিতে হবে। আমাদের বকেয়া অবশ্যই আছে। আমরা যে কাজ করি, আমরা নির্দিষ্ট একটা ইনসেনটিভের ভিত্তিতে আমরা একটা ইনসেনটিভ পাই। সেই ইনসেনটিভ আমাদের 2 মাসের বকেয়া এখনো পর্যন্ত। জেলায় আমাদের সংখ্যা হচ্ছে 377 জন, অথচ পুজো চলে আসছে, সবাই পুজোর বাজার করবে, এরকম একটা পরিস্থিতিতে সবাই দিশেহারা যে কি নিয়ে তারা বাজার করবে, অথচ আমাদের হাতে এখনো পর্যন্ত সেই ইনসেনটিভ ঢুকলো না। আমাদের 2 মাসের বকেয়া এখনো আছে। আমরা দপ্তরের কাছে অনুরোধ করব এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো সংগঠনের তরফ থেকে যে আমাদের এই পুজোর আগে যাতে আমরা আমাদের বকেয়াটা পাই। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং, ডিটান, হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার, হেয়ার স্পা, ডিটান করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটান। হেয়ার স্ট্রেটনিং, স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। দিল্লি থেকে ফিরেই জন বার্লার বাড়িতে অনন্ত মহারাজ। তবে কি কোনো রাজনৈতিক নয়া সমীকরণের সম্ভাবনা? হঠাৎ জন বার্লার বাড়িতে এলেন অনন্ত মহারাজ। শনিবার সন্ধ্যায় 2 নেতার সাক্ষাৎকারকে ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও জন বা অনন্ত কেউই এই সাক্ষাৎকার নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। দুজনেরই বক্তব্য এটা নিছকই সৌজন্যমূলক সাক্ষাৎকার। উত্তরবঙ্গ কেন্দ্রিক কোনো আলোচনা জন বার্লার সঙ্গে তার হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে অনন্ত মহারাজ বলেন, জন বার্লা কি সরকার নাকি? এটা স্রেফ সৌজন্যমূলক আলাপ। আগেও তাঁর সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে। জন বার্লা বলেন, অনন্ত মহারাজের সঙ্গে জনমত আছে, সে কারণে কেন্দ্রীয় সরকার তাকে জায়গা দিয়েছে। তিনি তার সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, আমিও ডুয়ার্সের উন্নয়নে নিজের সাধ্যমতো কাজ করছি। এমপি এমএলএ না থাকলেও মানুষের জন্য সেই কাজ চালিয়ে যাব।
অনন্ত বার্লার মধ্যে তবে কি নয়া কোনো সমীকরণ তৈরি হচ্ছে? খানিকটা হেঁয়ালি রেখেই বার্লা বলেন, উন্নয়নই আমাদের সবার একমাত্র লক্ষ্য, সময় এলে সবকিছু পরিষ্কার হবে। এদিন নয়াদিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাড়ি ফেরার পথে অনন্ত মহারাজ লক্ষ্মীপাড়ায় আসেন। বার্লার বাড়িতে তাঁদের মধ্যে একান্তে প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয়। অনন্ত মহারাজ সংবাদ মাধ্যমের সঙ্গে খুব বেশি কথা না বললেও জন বার্লা বলেন, উত্তরবঙ্গের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছেই আমরা দাবি জানিয়ে আসছি, ভবিষ্যতেও উন্নয়নের দাবি জানাবো। এর আগে কেন্দ্রের মন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার কথা বলে শোরগোল ফেলে দিয়েছিলেন জন বার্লা। অনন্ত মহারাজ বর্তমানে বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ। তিনিও নানা সময়ে নানা ধরনের মন্তব্য করছেন। ফলে হঠাৎ করে দুজনের এই একান্ত বৈঠক নানা জল্পনার জন্ম দিচ্ছে। আজকে জনদার এখানে আপনি দেখা করতে আসছেন, কি বিষয়ে আলোচনা হয়েছে আপনাদের? আর একে কয়েকবার দেখা হয়েছে, আজকে সৌজন্য বলে দেখা করতে আসছে। উত্তরবঙ্গ আলাদা কি বলবেন এই নিয়ে আলোচনা হয়েছে আজকে আলাদা উত্তরবঙ্গ নিয়ে? এটা কি গভর্নমেন্ট নাকি? গভর্নমেন্ট না, আপনাদের যে জনদাও আগে আলাদা, এটা কি গভর্নমেন্ট নাকি? কি আলাপ করবো? সৌজন্য কোনো আলাপ ने चुन के भेजता है, लीडरशिप बना के, चाहे ट्रेड यूनियन का हो, चाहे एमएलए हो, चाहे एमपी हो, जो भी प्रतिनिधि चुना जाता है तो जनता ने चुनता है और भेजा जाता है। तुम जनता के साथ में आज खिलवाड़ किया है, ये 16% साइन करके ये जनता के साथ खिलवाड़ किया है। हर घर, हर परिवार रो रहा है आज का दिन में, जिसके कारण से मजबूरन इतना दिन तक हमारा नेतृत्व में आदिवासी आंदोलन से लेकर आज तक हम परिवार को रोने नहीं दिया बोनस के समय में, और आज के दिन में हर परिवार रो रहा है। 16% और 10%, 8%, 9% और 2 भाग में ये किस प्रकार से बोनस फैसला करके आया? जनता इसीलिए आपको चुन के भेजा गया है। एमएलए सभी एमएलए है। आज एमएलए चाय बागान में बंद होने से चाय बागान के एक वर्कर को नहीं देखा जाता है। वर्कर का समस्या होता है तो चाय बागान लड़ाई नहीं करता है और उसका अदाय करके दे नहीं पाता है। आज तक मैंने किसी एमएलए को मैंने जिताया था, 7 एमएलए को जिताया, लेकिन आज 7 एमएलए आज किसी बागान में जाके चाय बागान मजदूर के लिए आंदोलन नहीं करता है। तो आने वाला दिन हमको सोचना पड़ेगा, ऐसे एमएलए, ऐसे एमपी चुन के खड़ा करेंगे जो जनता के हित में बात करे, जनता के लिए लड़ाई करे, अदाय करके ले। मालिक पक्ष से आने वाले दिन में चाय बागान जिस तरह 16% इस बार, आने वाले दिन में आप लोग का क्या आंदोलन? मेरा आंदोलन जैसे 2010 से 2009 से चलते आया है, आने वाला दिन चलते रहेगा। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্ক মনোভাব গড়ে তোলবার জন্য বিশেষ বিজ্ঞান অভিক্ষার আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। রবিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে জলপাইগুড়ি কদমতলা গার্লস স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনোভাব বাড়ানোর জন্য বিজ্ঞান মঞ্চের উদ্যোগে একটি পরীক্ষার আয়োজন করা হয়। এই পরীক্ষায় প্রায় 760 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনোভাব গড়ে তোলার জন্যই এই পরীক্ষার আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এই ধরনের পরীক্ষায় খুশি হয়েছেন অনেক অভিভাবক থেকে ছাত্রছাত্রীরাও। এই পরীক্ষার ফলে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান বিষয়ে অনেক কিছু জানা আরও বেশি প্রয়োজন বলে জানিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি জেলা শাখা প্রতি বছরের মতো আমরা একটা বিজ্ঞান অভিক্ষা করি। ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য একটা পরীক্ষা নেওয়া হয় প্রতি বছর। তা জলপাইগুড়ি জেলার, জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের এই কদমতলা বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে। জেলার সর্বত্র বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় এই পরীক্ষা হচ্ছে। জলপাইগুড়ি শহরের পরীক্ষাটা আমাদের বিদ্যালয়ে কদমতলা বালিকা বিদ্যালয়ে হচ্ছে। আমি আজকে এই পরীক্ষার দায়িত্বে আছি। আমাদের বিদ্যালয়ে আজকে 760 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। 2 হাফে পরীক্ষা হচ্ছে। প্রথম হাফ হয়ে গেছে, সেখানে 5, 7 এবং 9-এর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে। এখন সেকেন্ড হাফের পরীক্ষা চলছে। 6, 8 এবং ক্লাস 10-এর ছেলেমেয়েরা এই পরীক্ষাটা দিচ্ছে। বিষয়বস্তু স্যার কি বিষয়ের উপর দিচ্ছে? পুরোপুরি বিজ্ঞান অভিক্ষা। বিজ্ঞানের বিভিন্ন ধারার যে প্রশ্ন
বিভিন্ন বিষয়ের বিজ্ঞানের যে প্রশ্ন, সেই প্রশ্ন এখানে দেওয়া হয়। 100 নম্বরের কোশ্চেন থাকে, 1.5 ঘন্টা সময় থাকে, পুরোটাই এমসিকিউ ভিত্তিক উত্তর দিতে হয় এবং তার উপরে মার্কিং হয়। আমার নাম শৈবাল চক্রবর্তী, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, জলপাইগুড়ি জেলা স্কুল থেকে অবসর নিয়েছি। জলপাইগুড়িকে ভালোবেসে জলপাইগুড়ি বিভিন্ন মণ্ডপে নিজেদের শিল্পকলাকে ফুটিয়ে তুলতে বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছেন পুজো উপলক্ষে জলপাইগুড়িতে। এবছর দুর্গাপুজো উৎসবের সামনে জলপাইগুড়ি জেলার বাইরের জেলাগুলো থেকে শিল্পীরা জলপাইগুড়িতে এসে গিয়েছেন। বিভিন্ন কারুকার্য থেকে শুরু করে আর্ট শিল্পের কাজ করতে সুদূর বোলপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর প্রভৃতি জায়গা থেকে শিল্পীরা এসেছেন জলপাইগুড়িতে। বিভিন্ন পুজো মণ্ডপে তারা কাজ করছেন। মূলত এই সমস্ত কাজ করতেই তারা এখন ব্যস্ত। শিল্পীরা বলেন, এবছর জলপাইগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপে কাজ ভালো হচ্ছে, তাই আমরা বিভিন্ন জেলা থেকে জলপাইগুড়িতে এসেছি। কেউ বাঁশের কাজ করছেন, কেউ ছবির মাধ্যমে আর্টের কাজ করছেন। তাই যে সমস্ত শিল্পীরা এই কাজে ব্যস্ত রয়েছেন তারা এবার পিকাজোর আর্ট জলপাইগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপে ভালো সাড়া ফেলবে বলে মনে করছেন। মূলত এটা কিসের কাজ করছে আর কোথা থেকে এসেছেন আপনারা? আমি এসেছি বোলপুর থেকে, আর এটা পুজোর প্যান্ডেলের কাজ হচ্ছে। আর পিকাসোর যে আর্ট আছে সেই আর্টের ইয়েতে আমরা কাজ করছি। কি কি হচ্ছে এটা? পিকাসোর কাজ কপি হচ্ছে। কিসের কাজ চলছে? এটা দুর্গাপুজোর কাজ চলছে। পিকাসোর যে আর্টটা আছে সেটাকে নিয়ে আমরা কাজ করছি। আর এইটা কি তৈরি করছেন? এটা কি তৈরি করছি বলতে অ্যাবস্ট্রাক্টের কাজ তো চলছে। এটা কি বলবো, করছি অ্যাবস্ট্রাক্ট পেন্টিংটা। মূলত বাইরের থেকে এখানে এসেছো জলপাইগুড়িতে, কেমন লাগছে? এখানে আমরা পেন্টিংয়ের কাজ করছি, তো আমাদের কাজ করতে ভালোই লাগছে। আমরা দাদা আন্ডারে এর আগেও কাজ করেছি, তো আমাদের নিজেদের আর্টের একটা প্ল্যাটফর্ম পাই এখানে কাজ করতে, তো কাজ করতে এসেছি। কতদিন নাগাদ কমপ্লিট হবে কাজ? কাজ এখনো চলবে, বাকি আছে মোটামুটি আর 4-5 দিন লাগবে। সরকারি উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। রবিবার শিশু কিশোরদের নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরের সরোজেন্দ্রদেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রে। শিশু কিশোর একাডেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এদিনের এই আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখ্য, সারা রাজ্য জুড়েই এদিন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এদিনের ছবি আঁকার মূল বিষয় ছিল স্বদেশ। শিশুদের চিন্তাভাবনাকে প্রাধান্য দেওয়া এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। মোট 175 জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশ নেয়। ক এবং খ বিভাগ প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। এছাড়া রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য 10 জনের মধ্যে একটি মেধা তালিকাও তৈরি করা হবে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ শিশু কিশোর উৎসব, এটা টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে পালিত হচ্ছে। আর এই উৎসবের মেন যেটা আমাদের দায়িত্বের মধ্যে আছে, যে ছবি আঁকার প্রতি জাগরণ করা, স্টুডেন্টদের আরও সচেতন, কি করে আরও উন্নতি, আরও ভালো জায়গায় এরা পৌঁছতে পারে, ভবিষ্যতে এদের আরও ভালো শিল্পী হতে পারে, সেই জায়গার থেকে এই উদ্যোগ। আমাদের এই অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয়, তৃতীয় থাকছে দুটো বিভাগ, ক এবং খ। এর পাশাপাশি 10 জন মেধা তালিকা যাবে। সেই 10 জন মেধা তালিকা সেটা এখন রাজ্য স্তর থেকে আরও পরবর্তী যে আমাদের প্রকল্পগুলো আছে সেখানে তারা পার্টিসিপেশন করবে। মোট কতজন পার্টিসিপেন্ট? এখানে আনুমানিক আপনি 175 জন আমাদের পার্টিসিপেন্ট, দুটো গ্রুপে ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। মূলত এখানে ধরুন ক্লাস 5 থেকে 4 থেকে আপ টু 7-8 পর্যন্ত ম্যাক্সিমাম। কি ছিল বিষয়, কি আছে? বিষয় হচ্ছে স্বদেশ নিয়ে তাদের চিন্তা ভাবনা। আমি বিশেষ করে ওদের বলেছি, যখন আমাকে বলতে বলা হলো, আমি বিশেষ করে বলেছি যে মোবাইলের যে ছবিগুলো আমরা দেখতে পাই সেইগুলোকে বাদ দিয়ে তোমাদের নিজস্ব চিন্তন শক্তি দিয়ে সেটা চিন্তা ভাবনা করে তোমরা ছবিটা আঁকো। তাতে যে কোনো মাধ্যমে হতে পারে, পেন্সিল হতে পারে, ওয়াটার কালার হতে পারে, অথবা মোম রঙও হতে পারে। মাধ্যমটা কোনো ব্যাপার নেই, তোমাদের চিন্তাভাবনাটাই আমরা বেশি প্রাধান্য দেব। আমারও মনে হয় এটাই সবাই একমত হবেন। এটাই নাম। আমার নাম হচ্ছে লিটন শাহ, আমি শিলিগুড়ি থেকে এসেছি। ছিল আশঙ্কা, ছিল দুশ্চিন্তা, অবশেষে এই আশঙ্কাই সত্যি হলো। তিস্তার জলে ভেসে গেল অনেক ঘর বাড়ি। অসহায় মানুষেরা এখন কি করবে ভেবে উঠতে পারছেন না। তিস্তা নদী দেখাচ্ছে তার ধ্বংসাত্মক রূপ। লাগাতার 3 দিন ধরে বৃষ্টির ফলে মাল মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের টটগাঁও বস্তিতে এখন এই যন্ত্রণার ছবি ভেসে উঠেছে।
জানা গিয়েছে আবারও তিস্তার জল ঢুকতে শুরু করেছে টটগাঁওতে। কিছুদিন আগেও তিস্তা শান্ত রূপে ছিল, কিন্তু লাগাতার বৃষ্টিতে তিস্তা ভয়াবহ রূপ ধারণ করেছে। তার ফলেই এই গ্রামে ঘরের ভেতর জল ঢুকতে শুরু করেছে। সেখানকার এক বাসিন্দা জানান, তিস্তা নদীর জল ক্রমশ বাড়ছে, তাই জল ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, রান্না করা যাচ্ছে না, গবাদি পশুদের কোথায় রাখা হবে তাও ভাবা যাচ্ছে না। তাদের দাবি সরকার যেন কিছু ব্যবস্থা করে। অপরদিকে ত্রাণ শিবিরে থাকা এক ব্যক্তি জানান, তাদের এই পরিস্থিতিতে কোনো বড় নেতা বা মন্ত্রীরা এখনও আসেননি। ওনারা এলে মনে সান্ত্বনা পাওয়া যেত। তিনি বলেন, এখানে পঞ্চায়েত থেকে খাবার আসছে, পুলিশ এসে বলছে জল নেমে যাবে, কিন্তু বড় নেতা বা মন্ত্রীরা বা এমএলএরা কেউ এসে কোনো প্রতিশ্রুতি এখনো পর্যন্ত देयनी बोले तार अभियोग। एक्चुअली हुआ है अक्टूबर 4 को, जो 2022 में 23 में हुआ था। उस टाइम पानी ढुका था गांव पे पहले, फर्स्ट टाइम। और दूसरी बार ये 24 में घुस रहा है वो 60-70 घर बागे लेके चला गया है उधर का, ये जो लाइन का है। और तब से हम लोग इधर ही बैठ रहे हैं, अभी 4 महीना हो गया समथिंग। अभी तक कोई नहीं आता है। इलन बड़ी स्कूल पे गया थे, उधर बैठा थे और उधर बैठ के ज़्यादातर लोग चले गए अपने अपने उधर किधर मैनेज करके इधर उधर। और अभी 10-15 भी वैसा नहीं है, कितना अभी कभी घर 6-7 घर वैसा है। ये लोग कंडीशन नहीं है बाहर जाके बैठने के लिए, ऐसा वैसा होता है ना कुछ, मैनेज नहीं कर सकते लोग, इसलिए इधर ही बैठे। और आता है खाना उधर पंचायत तरफ से किधर से आता है, पर कोई भी अभी बड़े बड़े आदमी लोग नहीं आए सर उस टाइम से। कितना दिन चलेगा क्या जाने, अब इधर ही बैठ के अब क्या तभी भी आप लोग का मांग क्या है, डिमांड क्या है अभी भी आप लोग का? डिमांड ये है कि बड़े बड़े नेता लोग जो है हम लोग का इधर एमएलए लोग के आके कुछ बोल देने से क्या ये करो वो करो ऐसा होगा वैसा, उतना बोल देने से भी बहुत हेल्प हो जाता है। लेकिन नहीं आता है, नहीं आया, नहीं कोई भी नहीं, अभी तक कोई नहीं आया। अब पुलिस आती है कभी कभी, हाँ पानी छोड़ने वाला है, आप लोग अलर्ट रहना बस। आपका नाम? अनिश शर्मा। রবিবাসরীয় বাজারে উপচে পড়া ভিড়, ক্রেতা বিক্রেতা সকলেই খুশি। নতুন জামা কিনতে ব্যস্ত ছোট থেকে বড় সকলেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসবের অপেক্ষা করে থাকেন 8 থেকে 80 সকলেই। সামনে দুর্গাপুজো, ছোট থেকে বড় সকলেই এই সময় নতুন জামা কাপড় কিনতে ব্যস্ত থাকেন। তাছাড়া নতুন পোশাকের কৌতূহল প্রায় সকলেরই কম বেশি থাকে। তেমনই কৌতূহল লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহরের বাজারগুলোতে আজ। রবিবাসরীয় বাজারে উপচে পড়েছিল ভিড়। টানা কয়েকদিনের বৃষ্টির পর আজ দিনটি ছিল বেশ রৌদ্র ঝলমলে। ক্রেতাদের পাশাপাশি স্বাভাবিকভাবে খুশি বিক্রেতারাও। কয়েকদিন টানা মন্দা গেলেও আজ ফের যেন প্রাণ ফিরে পায় গোটা বাজার। শহরের দিনবাজার, কামারপাড়া, ডিবিসি রোড, কদমতলার বিভিন্ন কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। শুধু শহরের বাসিন্দারাই নন, এদিন শহর সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে অনেকেই এসেছেন বাজার করতে। শহরের ফুটপাতে দোকানগুলিতেও ভিড় ছিল লক্ষ্য করার মতো। সাত সকালে উদ্ধার হলো হস্তি শাবকের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। সাত সকালেই মন খারাপের খবর ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের দলমনি ডিভিশনের কলি নদী সংলগ্ন এলাকা থেকে এক হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার করেন বন দপ্তরের কর্মীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। রবিবার সকালে ওই হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার করেন দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। এক সপ্তাহ খানেক আগে শাবকটির জন্ম হয়েছিল বলে অনুমান করেন বন দপ্তরের আধিকারিকেরা। তবে কী কারণে হস্তি শাবকের মৃত্যু হলো তা এখনও অজানা। ময়না তদন্তের পরই জানা যাবে এই হস্তি শাবকের মৃত্যুর আসল কারণ, জানিয়েছে বন দপ্তর। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ।
আপনি কি জলপাইগুড়ি শহরের মধ্যে দোকান, অফিস কিংবা ল্যাব ভাড়া নিতে চাইছেন? তাহলে আপনাদের চলে আসতে হবে জলপাইগুড়ি কদমতলা দীপ্তি হলে ঠিক বিপরীতে। এখানে 120 স্কয়ার ফিটের ফ্রন্ট ফেসের একটি তৈরি মেডিকেল শপ রয়েছে। এছাড়াও 1500 স্কয়ার ফিট করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে, যা ব্যাংক অফিসের মতো যাবতীয় ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে। এছাড়াও ল্যাব তৈরির জন্য 150 স্কয়ার ফিটের একটি রুম রয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই ধরনের যে কোনো রেন্ট নিতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নারায়ণ চন্দ্র সরকার, কন্ট্যাক্ট নাম্বার 9832647237। আজও ফুঁসছে তিস্তা, চিন্তায় ঘুম গিয়েছে তিস্তা নদী সংলগ্ন এলাকাবাসীর। জলপাইগুড়ি প্রশাসন সজাগ। রবিবার তিস্তা নদী দোমোহনী এলাকা থেকে মেকলিগঞ্জ পর্যন্ত এবং NH-31 জলঢাকা নদীর মাথা ভাঙার পাশাপাশি মেকলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা অব্যাহত বলে জলপাইগুড়ি সেচ দপ্তর সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে। তিস্তা নদী দোমোহনী এবং NH-31 জলঢাকা সংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে রবিবার ভোর 3টায় 4611.92 কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানা যায়। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। 2 দিনের উত্তরবঙ্গ সফর এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের 5 জেলা নিয়ে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের সম্ভাবনা মুখ্যমন্ত্রী। জন বার্লার সাথে অনন্ত মহারাজের সৌজন্যমূলক সাক্ষাৎকার। আলোচনায় উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নের দাবি। নয়া সমীকরণের সম্ভাবনার প্রশ্ন রাজনৈতিক মহলে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।